আপনার অবস্থান? প্রথম হচ্ছে নির্বাচন হচ্ছে কিনা, অবশ্যই হচ্ছে, কবে হচ্ছে এটা হলো কথা। এক্ষেত্রে আমাদের অবস্থানটা খুবই ক্লিয়ার। আমরা তো বরং বলতে চাই যে ফেব্রুয়ারিও দরকার নাই, ডিসেম্বরেও হতে পারে, কিন্তু সেখানে আমাদের দুটো একদম কনক্রিট চাওয়া আছে। এক নম্বর হলো এই যে আমাদের নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনের মূলত উদ্দেশ্য কি? আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই নতুন বাংলাদেশকে বাস্তবায়ন করবার একটা রূপরেখা এই নির্বাচনের মধ্যেই আছে কিনা। মানে জুলাই সনদ নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, খসড়াগুলো গেছে, রাজনৈতিক দলগুলো কালকে এটা নিয়ে কথা বলবে, আমরা বুঝতে পারবো যে কতটুকু মতানৈক্য তাদের হলো। কিন্তু ব্যাপার হলো নতুন বাংলাদেশে আমি যেটা খুবই আমরা ক্লিয়ারলি বলেছি, বর্তমান যে ফ্যাসিবাদী বাকশালী সংবিধান, যেটাকে বারবার জাস্ট দলীয় খসড়া গঠনতন্ত্র, এরকম মানুষ কাটাছেটা করে না। এটাকে করে 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 এমন অবস্থায় রাজনৈতিক দলগুলো কালকে এটা নিয়ে কথা বলবে, আমরা বুঝতে পারবো যে কতটুকু মতানৈক্য তাদের হলো। কিন্তু ব্যাপার হলো নতুন বাংলাদেশে আমি যেটা খুবই আমরা ক্লিয়ারলি বলেছি, বর্তমান যে ফ্যাসিবাদী বাকশালী সংবিধান, যেটাকে বারবার জাস্ট দলীয় খসড়া গঠনতন্ত্র, এরকম মানুষ কাটাছেটা করে না। এটাকে করে 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 এমন অবস্থা করা হয়েছে, এটার বেসিক স্ট্রাকচার করা হয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে আপনি কোনো দিন হাত দিতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছে, আবার একটা ভিন্ন করে ফেরত আনা হয়েছে, কিন্তু পঞ্চদশ সংশোধনী পুরোটা কিন্তু বাতিল হয় নাই। যেই পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে শহীদ জিয়ার শাসনকে অবৈধ শুধু ঘোষণা করা হয় নাই, তাকে স্বৈরাচারও বলা হয়েছে। এখন আমাদের লাগবে কি? আমাদের লাগবে একটা আমূল পরিবর্তন। মানে এটাকে আপনি আবার একটা অ্যামেন্ডমেন্ট দিলেন, তারপর পরে দেশ আবার কেউ অ্যামেন্ডমেন্ট দিবে। একটা আমূল পরিবর্তনের প্রতিচ্ছবি হবে আমাদের নতুন বাংলাদেশের নতুন সংবিধান। এই সংবিধানটা নিশ্চয়ই ৭১-এর পরে শেখ মুজিব এবং তার আওয়ামী লীগের লোকজন যেটাকে আওয়ামী লীগের গঠনতন্ত্র বানিয়ে ফেলেছিল, যেখানে ভারত খসড়া লিখে দিয়েছিল, এটা হবে না। এটা আমাদের যে নতুন সংসদ হবে, সারা বাংলাদেশের সকল মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, তারা সবাই মিলে নতুন বাংলাদেশে একটা নতুন সংবিধান করবে। এটা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি। নতুন নির্বাচনের ম্যান্ডেট হতে হবে, এই নির্বাচনে যারা জিতে আসবেন নতুন সংসদে তারা নতুন সংবিধান প্রণয়ন করবেন। এই কথা যদি ক্লিয়ার হয়ে যায়, ফয়সালা হয়ে যায়, তাহলে তো আমরা বলি বরং ডিসেম্বরেও নির্বাচন হতে কোনো আপত্তি নেই, যদি সেই নির্বাচনকে সুষ্ঠু করবার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি থাকে এবং রাষ্ট্রের সেই সরঞ্জামাদি ঠিক থাকে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি এই মুহূর্তে নির্বাচন হয় বা ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, সংস্কার বা বিচার যে জায়গায় আছে সেখান থেকেই যদি নির্বাচনটা হয়, এখন যে পর্যায়ে আছে, তাহলে আপনার মনে হয় যে যারা নির্বাচিত সরকার হবেন, রাজনৈতিক দল, তারা এই সংস্কারগুলো চালাবেন, এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাসের জায়গা থেকে আমরা জুলাই সনদের ব্যাপারে বলেছি যে দেখেন কতটুকু সংস্কার হলো না হলো এটার প্রমাণ তো হবে জুলাই সনদে। এখন জুলাই সনদে ধরেন আপনি প্রচুর ভালো ভালো সংস্কার আনলেন, এবং কি বললেন, পরবর্তী সংসদে যারা সরকার গঠন করবে তারা এটাকে বাস্তবায়ন করবে। যদি সেটাই হয়, তাহলে কিসের জন্য ১.৫-২ বছর আপনারা ক্ষমতায় থাকলেন? তার থেকে বিএনপির যে ৩১ দফা ছিল, সেখানেও তো রাষ্ট্র সংস্কারের অনেক আলাপ আছে। আমরা ৩ মাসের পরেই নির্বাচনে যেতাম, তাদেরকে আমরা দেখতাম, ফেল করলে আবার আন্দোলন করতাম। কিন্তু এর মানে কোনো রাজনৈতিক দলের কাছেই, দেখেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তার সমস্ত মালিকানা একমাত্র রাজনৈতিক দলের কাছেই ছেড়ে দেওয়া যায় না। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো বড় স্টেক হোল্ডার, কিন্তু একমাত্র মালিক না। এর বড় প্রমাণ ১৯৯০-এ যে এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দারুণ সমঝোতা হয়েছিল। কিন্তু অবাক করার ব্যাপার, ৯১-তে সংসদীয় ধারায় প্রত্যাবর্তন, এইটার ২-১টা ছাড়া আর সকল দলগুলো তাদের সমঝোতা কিন্তু ভেঙে ফেলেছে। তো এই যে জুলাই সনদ হবে, এইটার যদি আপনি আইনি বাধ্যবাধকতা না করে পরের সরকারের কাছে দিয়ে দেন, তাহলে আমাকে বলেন, পরের সরকার যেই আসুক XYZ, সে যদি এটাকে বাস্তবায়ন না করে, আপনি কোন কারণে আপনি তাকে কোন আইনের মধ্যে দিয়ে দেন? আপনার সন্দেহ আছে বাস্তবায়ন করতে? অফকোর্স, অবশ্যই আছে, কারণ যে পরবর্তী সংসদে ক্ষমতায় আসবে তাকে কিন্তু ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে। দেখেন, ইন্ডিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো আপনি এরকম একটা সব থেকে ধরেন এই সরকারের যত জনসমর্থন, বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি আসলে সে কি এত একক জনসমর্থন পাবে? না। এই সরকারের সাথে বিএনপি আছে, জামাত আছে, ফ্যাসিবাদ বিরোধী সমস্ত সরকার তো শক্তি তো আছে। কিন্তু যদি বিএনপি আসে, তো বিএনপি ধরেন ১৬০টা আসন নিয়ে আসলো, এর মানে কি ১৪০টা আসন তো তার বিপক্ষেও আছে। সুতরাং এই বৃহত্তর যে ঐক্যমত্য হয়েছে, এটার মধ্য থেকেই জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করে সেই সনদের আলোকে নির্বাচনে যেতে হবে। হাদি সাহেব, আপনার কাছে একটু জানতে চাই, আপনি অনেক দাবি দেওয়া করেন, অনেক বিষয় নিয়ে কথা বলেন, সমালোচনা করেন।
এগুলো সব কার কাছে করেন? এগুলোকে পূরণ হয়, যখন পূরণ না হয় তাহলে আপনি আসলে নেক্সট স্টেপটা কি? আচ্ছা, প্রথম কথা হলো আসলে আমরা অনেক দাবি দেওয়া করি না, আমরা খুবই কনক্রিট অ্যান্ড প্রিসাইজ দাবি দেওয়া করি। ওই একই দাবির উপরে আমরা হাজারবার কথা বলি। এবং যেমন ধরেন গত এক বছরে ইনকিলাব মঞ্চ অন্তত 100-র উপরে রাজপথে সিগনিফিকেন্ট প্রোগ্রাম করেছে। সেই ডুম্বুর বাঁধ অভিমুখে 10 ট্রাক নিয়ে লং মার্চ থেকে শুরু করে বাংলাদেশে শহীদি সমাবেশ পর্যন্ত। এবং আমরা অত্যন্ত, আমাদের জন্য একটা আনন্দের যে আমরা এখন পর্যন্ত যতগুলো ব্যাপারে ভোকাল হয়েছি, অলমোস্ট 80% রাজনৈতিক দলগুলো, রাষ্ট্র, সরকার প্রত্যেকে কোনো না কোনো পর্যায়ে আমলে নিয়েছে এবং এটার অ্যাকশন হয়েছে। এটা আমাদের জন্য ভীষণ আনন্দের। আমরা যেগুলো ইভেন সর্বশেষ আপনাকে আমি শেষে টেক্সটটা দেখাবো, জুলাই সনদের খসড়া প্রকাশ হওয়ার পরে পিলখানা অফিসারদের একজন শহীদের স্ত্রী আমাদেরকে মেসেজ জানিয়েছেন যে ভাই, ঘোষণাপত্রে যখন পিলখানার শাপলা বাদ গেল, এরপরে তোমরা যেরকম রিয়েক্ট করেছো, এবার দেখলাম আমরা আমাদের জুলাই সনদের মধ্যে পিলখানাকে অ্যাকনলেজ করা হয়েছে, এই বোনের পক্ষ থেকে তোমরা দোয়া নিও। তো এই যে আমাদের তুমুল চিৎকার, যত কষ্ট, ঘাম ঝরানো, এরপরে যখন একজন শহীদের স্ত্রী বলে যে আমরা পিলখানা নিয়ে প্রচণ্ড ফোকাস ছিলাম, দেখেন 3টে ব্যাপার আমরা কখনো হাতছাড়া হতে দেই না। আমরা বলেছি নতুন বাংলাদেশের ইতিহাসের মধ্যে অবশ্যই পিলখানা এবং শাপলাকে অ্যাকনলেজ করতে পারতে হবে, এবং সেটা অলমোস্ট অনেকখানি কাজে গিয়েছে। আমরা জুলাই সনদে আমাদের স্পেসিফিক দাবি বলেছি, আমরা 13টা দফা দিয়েছি যে রাষ্ট্র কি 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 কি, এবং দেখলাম অলমোস্ট অনেকগুলো এসেছে। তো এখন আমরা দেখবো এর বাস্তবায়ন প্রক্রিয়া। এখন আমাদের একমাত্র দুটো কথা, সেটার একটা হচ্ছে এই যে জুলাই সনদের যে ঐক্যমত্য হবে, এইটার বাস্তবায়ন অবশ্যই আইনি বাধ্যবাধকতা করে সেই জুলাই সনদের আলোকেই নির্বাচন হতে হবে। এটা পরবর্তী কোনো সংসদের উপরে শতভাগ ছেড়ে দেওয়া যাবে না। এইখানে আমার একটা, আজকেই সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দিলে খারাপ নজির সৃষ্টি হবে। ফাইন, এখন সালাউদ্দিন ভাই এটা বলেছেন, ইভেন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেবও মাত্র দেখলাম এরকমই একটা কাছাকাছি বলেছেন। দেখেন, বিএনপির প্রতি আমাদের যেটা ভালো লাগা সেটা হলো এই বিএনপির সব থেকে বড় দল হওয়ার কারণে তার তো তৃণমূলে অনেক ধরনের ঝামেলা আছেই, কিন্তু আমরা বিএনপির হাইকমান্ডকে যে ব্যাপারে আন্তরিক দেখেছি, তারা সর্বোচ্চ অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছে। যার যেটা ভালো তো সেটা বলতে হবে। ইভেন বিএনপির ব্যাপারে আমরা যখন খুবই স্পেসিফিক কোনো সমালোচনা করেছি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আজকে আপনার মাধ্যমে বলি যে আপনারা এরপরে বিএনপি থেকে কোনো ধরনের থ্রেট পেয়েছেন কিনা। আপনার মাধ্যমে জানাই, টু বি অনেস্ট, বিএনপির বরং অনেক বড় জায়গা থেকে আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, প্রশংসা পেয়েছি, এবং তারা সেটাকে পরে শুধরেও দিয়েছে। দুদু ভাই যখন একটা বেফাস কথা বলেছে, আমরা সমালোচনা করেছি, বিএনপি থেকে অফিসিয়ালি শোকজ করেছে, এরকম অনেক ব্যাপার ঘটেছে। প্রেসার গ্রুপ হিসেবে এটাই তো আনন্দ। কিন্তু আমি আপনাকে এটা বলতে চাই, বরং সালাউদ্দিন ভাই যেটা বলছেন না, যে জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দিলে, জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়ার দরকার নাই তো, তাহলে বরং বিএনপি রাজি হোক যে তারা এই জাতিকে নতুন সংবিধান দেবে, বাকশালী সংবিধান থেকে মুক্ত করে, আর সেই সংবিধানটা হবে এই যে ঐতিহাসিক জুলাই সনদ, সেটার আলোকে। তাহলে তো এটার উপর প্রাধান্য থাকলো না, নতুন সংবিধান হয়ে গেল দেশ ও জাতির। দেখেন, বিএনপি যেই জিনিসটা বারবার ভুলে যায়, তারা এই যে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ এখানে কি? যেই বাঙালি জাতীয়তাবাদ হলো এখানে এমন একটা ট্রাইবাল পলিটিক্স যেটাকে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানিয়েছে, উপনিবেশ বানিয়েছে। এখন সেই বাঙালি জাতীয়তাবাদ এবং বাকশাল মিলে যেই সংবিধানটা কপি পেস্ট করে বাংলাদেশে বিসিএস এর প্রশ্ন থেকে শুরু করে হাজারবার যে মনস্তত্ত্ব তৈরি করা হয়েছে, কি বাংলাদেশের সব থেকে একটা বড় অর্জন 9 মাসের মধ্যে, মানে মুক্তিযুদ্ধ স্বাধীনতার 1 বছরের মধ্যে সে একটা কি পেয়েছে, নতুন সংবিধান পেয়েছে, আর এটাই সর্বনাশ করেছে। এই সংবিধানটা ছিল অলমোস্ট একটা কপি পেস্ট সংবিধান। এই সংবিধান কারা তৈরি করেছে সেই একাডেমিক বিতর্ক আছে যে তারা তো পাকিস্তান রাষ্ট্রের সংবিধান করবে, এবং পাকিস্তান রাষ্ট্রের আনুগত্য নিয়েই তারা কিন্তু 70-এ নির্বাচন করেছিল। সুতরাং জনগণের কাছে তাদের ম্যান্ডেট ছিল না বাংলাদেশের সংবিধান তৈরি করবার। তাহলে আমরা যখন প্রশ্ন করেছি মুক্তিযুদ্ধ হবার পরে নতুন সংবিধান যখন হয়েছে, কেন নতুন কোনো গণপরিষদ করে হয় নাই? বাংলাদেশের সংবিধান করবার জন্য হয়েছে। তারপরে এই সংবিধানটাকে তো পুরো বাকশাল, আপনি চিন্তা করেন, আইয়ুব খান খারাপ, এই জন্য মুক্তিযুদ্ধ করে আমরা যে গণতন্ত্র আনলাম, সেই গণতন্ত্র হত্যা করেছে কে? এই আওয়ামী লীগ বাকশাল কায়েম করে গণতন্ত্র কি শুধু হত্যা করেছে, কি করে নাই? কিন্তু আমার খারাপ লাগে, সেই বাংলাদেশে যিনি গণতন্ত্রের নতুন জন্মদিন, মানে আওয়ামী লীগকেও যিনি নতুন রাজনীতিতে ফিরালেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমাদের যেই বিএনপির ভাইয়েরা, বন্ধুরা এই বাকশালী সংবিধানের প্রতি প্রচুর ভালোবাসা দেখাচ্ছেন, তারা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্পিরিটের বিরুদ্ধে কাজ করছেন, তারাও জানে না। কারণ আপনাকে একটা কথা বলে আমি এই রাউন্ড শেষ করি, সেটা হলো এই সংবিধানে 5ম সংশোধনী
মানে জিয়াউর রহমান যে সংশোধনীটা করেছেন পঞ্চদশ সংশোধনী দিয়ে, সেটাকে শুধু বাতিলই করা হয় নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বৈরাচার বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার পরবর্তীতে যেটা বাতিল করা হয়েছে। কিন্তু আপনি কি একটা ব্যাপার খেয়াল করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাহলে এই নতুন আওয়ামী লীগকেও যে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, যেই আওয়ামী লীগকে ধ্বংস করেছিল বাকশাল করে শেখ মুজিব, তাহলে এই পুরো স্পিরিটটা কিসের ব্যাপারে ছিল? তাহলে আপনি এখন আজকে আবার যেই পঞ্চদশ সংশোধনী করে এই বাঙালি জাতীয়তাবাদ, এই শেখ মুজিব, এই বাকশালকে কায়েম করা হয়েছে, আপনার এখন কি হয়েছে? বেগম জিয়া কি বলেছিলেন? এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। আপনি বরং বলবেন আমরা এই মুজিববাদী বাকশালী সংবিধান থেকে বের হয়ে এসে সারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে একটা ভালো সংবিধান করব। বিএনপি সেটা কেন বলছে না? পাপিয়া আপনারা কি আসলে তাহলে কোনো ফাঁদে পড়ে এই সংবিধান পরিবর্তন? আচ্ছা, প্রথম আপা একটা ভালো কথা বলেছে যে অনেকে এইটা এক ধরনের আলাপ আছে যে ৭১-এর উপরে ২৪-এর জায়গা। দেখেন, মানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমার পরিবারে বা আমার জীবনে কার সিগনিফিকেন্স বেশি, আমার বাবার না আমার মায়ের, মানে এটা তো নন কোশ্চেন, এটা কোনো কোশ্চেন না। আমরা ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার দিন থেকে আজকে পর্যন্ত বলে এসেছি আমাদের আজাদির ঐতিহাসিক ৩টে পর্ব ঘটেছে। আমাদের ২০০ বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রথম বিজয় হয়েছে আমাদের ৪৭। সেখানে পাকিস্তানের ভুলে আমরা রাষ্ট্র বানাতে ব্যর্থ হয়েছি। তারপরে আমাদের মহান ৭১। দেখেন ৭১-এ আমরা কি পেয়েছি? ৭১-এ আমরা পেয়েছি নিজেদের একটা জমিন। ধরেন এরপরে আর কোনোদিনই কিন্তু আমাদের ওই স্বাধীনতা যুদ্ধ আসবে না। তাহলে ২৪-এ কে পেয়েছি? ৭১-এ যেই স্বাধীনতা যুদ্ধ আমাদের হয়েছিল, তখন যে রাষ্ট্র বানানোর কথা ছিল ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায়, সেই মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে তারা সেই রাষ্ট্র বানাতে আমাদেরকে দেয় নাই। এখানে তারা পাকিস্তান থেকে মুক্ত হয়ে তারা এখানে দিল্লির তাবেদার বানিয়েছে আমাদেরকে। সুতরাং আমাদের পরবর্তী সংগ্রামটা শুরু হয়েছে তারপরেই, যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সে কারো তাবেদার নয়। এবং সেইটার একটা চূড়ান্ত স্ফুলিঙ্গ হয়েছে ২০২৪ অনেকগুলো ঘটনা প্রবাহের মধ্য দিয়ে। তা আমরা বলি এটা হচ্ছে একটা ইতিহাসের পরম্পরা। আমাদের তিনটাই সমান ফেজ, আমাদের ৪৭, আমাদের ৭১, আমাদের ২৪। এখন আপনি কি আপনার বাবা অথবা মা আপনি কারে কার মুখোমুখি করবেন? এটা তো নন কোশ্চেন, এটা কোনো কোশ্চেন না। সুতরাং ৭১ বাদ দিয়ে ২৪, ২৪ বাদ দিয়ে ৪৭, এগুলো কোনোটা কোনো ভ্যালিড প্রশ্নই না, এটা খুব কুতর্ক। আমরা বলি আমাদের, বরং আমরা কি বলেছি, আমাদের ৭১-এর স্বীকৃতি যেরকম আছে আমাদের ২৪-এর স্বীকৃতিও আছে, আমাদের ৪৭-এর স্বীকৃতি নাই। অথচ এই ৪৭-এ পশ্চিম পাকিস্তানের চেয়ে এই বাংলার বেঙ্গল জনপদের মানুষ বেশি জীবন দিয়েছে, বেশি লড়াই করেছে। ইভেন শেখ মুজিবুর রহমান পর্যন্ত ৪৭-এ বড় একজন নিবেদিত প্রাণকর্মী ছিল। তো এখানে তো কারো ছোট করার কোনো দরকার নেই। আরেকটা আপা বলেছে নতুন সংবিধানকে ৭১ বাদ দিয়ে, এইটা একটা প্রশ্ন কেন? বরং আমরা তো সব দলগুলোর কাছে ম্যানিফেস্টো চাই, তারা নির্বাচনের আগে বলুক আমরা যদি ক্ষমতায় আসি আমরা দেশ ও জাতিকে একটা নতুন সংবিধান দিব। সেই নতুন সংবিধানে অবশ্যই আপনি ৪৭-কে অ্যাড্রেস করবেন, মহান ৭১-কে অ্যাড্রেস করবেন, যাকে যার জায়গায় রাখবেন, কারণ উপর নিচে দেওয়ার দরকার নাই। কিন্তু সেটাই তারা বলুক সবাই। আমরা আপনাদের ভুল বোঝানো হয় নাই তাহলে এই সংবিধান নিয়ে? প্রশ্নই আসে না। আচ্ছা, আপনি কি নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমি এটা অনেক আগেই ঘোষণা দিয়েছি যে আমি ঢাকা ৮ মানে শাহবাগে স্বতন্ত্র নির্বাচন করতে চাই। আর সেক্ষেত্রে যে আসলে নির্বাচনটা কেন করতে চাই এটা আমরা অনেকবার ব্যাখ্যা করেছি। এরপরেও বলি যে দেখেন, নির্বাচন তো অলওয়েজ, এর মানে উইন করবো না সেই চিন্তা তো আর দাঁড়াই না। কিন্তু ব্যাপার হলো এই যে তরুণদেরকে যে রাজনীতি বিমুখ করে রেখেছিল হাসিনা, আমাদের তরুণরা, আপনি ভাবেন আমাদের তরুণরা যদি আরো আগেই আরো একটু অ্যাক্টিভ হতো, তাহলে বাংলাদেশে আরো কত কম গুম হতো, কম খুন হতো, কম গণহত্যা হতো। এখন যেটা হোক, যে অন্তত আমরা যেটা একটা জায়গা, সেটা হলো এই যে পুরনো ধারার যে বাংলাদেশি নির্বাচন, লক্ষ লক্ষ পোস্টার, শত শত বাইকের মহড়া, কোটি কোটি টাকা খরচ, এর বাইরেও যে নির্বাচন করা যায় এটার একটা মডেল ছোট করে আমরা দেখাতে চাই। আর সেটা যদি মানুষের কাছে জনপ্রিয় হয়, তাহলে বড় দলগুলোকে মানুষ আঙুল তুলে জিজ্ঞেস করতে পারবে। যেমন এই জুলাইয়ের অর্জন কি, মানুষ প্রশ্ন করা শিখেছে, প্রশ্ন সে করতে চায়। তাহলে বলবে যে এই ছেলে মেয়েরা শত শত বাইকের মহড়া না দিয়ে ওরা যে একটা হ্যান্ডমাইক নিয়ে নিয়ে লিফলেট নিয়ে ঘুরছে, তোমরা কেন পারো না? এর মানে আমরা নিজেরা, যেমন আমি বলেছি আমি যদি নির্বাচিত হই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৮-এ, তাহলে আমি এটা করেই দেখাতে চাই যে ঢাকা ৮-এর শাহবাগ মোড়ে একটা বিলবোর্ড লাগাবো এমপির অনুকূলে। দেখেন বাংলাদেশে কি সমস্যা, আমাদের জনগণ জানেই না কোনগুলো এমপির কাজ, কোনটা স্থানীয় সরকারের কাজ। চেয়ারম্যানের কাজ, মেয়রের কাজ, কমিশনারের কাজ সব এমপি করছে। কেন ভাই? এমপির তো কাজ পার্লামেন্ট নিয়ে। তাহলে আমি, এর মানে হলো আমার অনুকূলে বা এমপির অনুকূলে যে জিনিসগুলো বরাদ্দ আসবে, সেই বরাদ্দ কত টাকা এসেছে,
কোথায় কোন খাতে ব্যয় হয়েছে এটা মনিটরে অলওয়েজ চলতে থাকে। আমরা আপনার নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। আমার একটা বিষয়, আপনি যদি নির্বাচন করতেই চান তাহলে এখন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে মতবিরোধ আমরা দেখতে পাচ্ছি, মত পার্থক্য দেখতে পাচ্ছি, এটা আপনাকে শঙ্কিত করে নির্বাচন নিয়ে? না, শঙ্কিত করে না। শঙ্কিত কেন করে না? এই যে পলিটিক্যাল ঝগড়াঝাটি হচ্ছে, এটা একটা পলিটিক্যাল বিউটিও। বরং আমি আপনার সাথে মিলে শুধু এই কথাটাই বলতে চাই রাজনৈতিক দলগুলোর কাছে, প্লিজ আপনারা সর্বোচ্চ বলেন যে আমরা ভোটে যাব না, কিন্তু ভোট হতে দেওয়া হবে না, এটা শুনে না একটু বেশি অফেন্সিভ লাগে। বরং আপনারা বলেন ঠিক আছে এইটা যদি না হয়, অথবা এটা আমরা আদায় করার জন্য রাজপথে আন্দোলন করব গণতান্ত্রিক উপায়ে। ইভেন কারো পিয়ার চাওয়া আর কারো পিয়ারের বিপক্ষে দাঁড়ানো, দুটোই তো গণতান্ত্রিক বিউটি, দুটোই আছে। কিন্তু এটা হলে এটা হবে, এটা না হলে, যেমন কেউ পিয়ার চাইছে এই জন্য আমি তাকে স্বাধীনতা বিরোধী বললাম, আবার পিয়ার না দিলে ভোট বন্ধ করে দিব, দুটোর কোনো অত সুন্দর না। রাদার যার যার পলিটিক্সটা সুন্দর করে করেন। আর এই ক্ষেত্রে আমাদের একটা অবস্থান আছে পিয়ারের ক্ষেত্রে, অনেকবার বলেছি আপনার মাধ্যমে আবার বলি, আমরা মনে করি ইনকিলাব মঞ্চ থেকে এটা আমরা একদম প্রস্তাবনা আকারেও বলেছি যে সংসদের যে উচ্চকক্ষ হবে সেখানে অবশ্যই পিয়ার হতে হবে। বর্তমান যেই প্যাটার্নে সংরক্ষিত নারী আসন আছে, যেই দল যতগুলো পেল তার অনুপাতে তাকে দিয়ে দেয়া, এর মানে হলো আরো 100 এমপি শুধুই জনগণের পয়সা পালা হবে, এখানে 1%ও সিগনিফিকেন্ট চেঞ্জ আসবে না। তবে পার্লামেন্টের লোয়ার হাউস যেটা সংসদ, এটাই পিয়ার এখন পর্যন্ত আমরা, কারণ এটা বাংলাদেশে ফিজিবল না। হ্যাঁ, বাংলাদেশে কোনো সরকার টিকতেও পারবে না এবং শক্তিশালী সরকারও হবে না, দুর্বলতম সরকার দিয়ে রাষ্ট্র পরিচালনা কঠিন হবে। ডাকসু ইলেকশন একটু জানতে চাই। ডাকসু নির্বাচন অনেকে বলছেন যে জাতীয় নির্বাচন একটা প্রভাব ফেলতে পারে, আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, তাই মনে হয় এই জন্য যে ডাকসু নির্বাচনে 40,000 ভোটার আছে এবার কম বেশি। এই 40,000 ভোটার যেহেতু প্রথমত হলো বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে, মানে এটা তো বাস্তবতা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সে আন্দোলন সংগ্রামের প্রাণকেন্দ্র, আর এই রকম আমেজের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন হয় নাই তো জীবনে বহুদিন। ইভেন ধরেন 19-এ যেটা হয়েছে সেটা তো এরকম করে হয় নাই, জাস্ট আওয়ামী লীগের মধ্যে করেই ওখান থেকে 2-1 জন উঠে আসতে পারা। কিন্তু এবার যেটা হচ্ছে যে প্রত্যেকটা দল যেভাবে সুন্দর করে ইশতেহার দিয়ে আগামী নির্বাচনটা করবে, আমার ধারণা এই নির্বাচনটা যদি সুন্দর করে উঠানো যায় তাহলেও এই সরকারের একটা সে থ্যাঙ্কস পাবে সবার কাছ থেকে, জনগণের কাছ থেকে। এবং এই জায়গাটায় জাতীয় নির্বাচনের অবশ্যই একটা ইম্প্যাক্ট পড়বে দুটো কারণে। এক নাম্বার, এখন যেহেতু ভোট মানে শুরু হবে, মানুষ একটা ভোটের আমেজে ফিরবে, এই যে ভোট কে কোন পক্ষকে কি বলছে, কিভাবে ভোট চাইছে, প্রক্রিয়াটা কি। নাম্বার 2, আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি থেকে শুরু করে, এরা ডাকসু ইলেকশনটাকে খুবই খুবই ক্লোজলি অবজার্ভ করবে যে ঠিক কোন অ্যাপ্রোচে কিভাবে কথা বললে ভোটাররা কাছে আসতেছে, কোন অ্যাপ্রোচে দূরে সরে যাচ্ছে। এখানে যদি কেউ সফল হয় ঠিক কোন কারণে হলো, অন্য পার্টিগুলো রিড করবে, যে কারণে প্রচুর পয়সা খরচ করেও যদি ফেল করে কেন করলো, এই হোমওয়ার্ক করে তারা ন্যাশনাল ইলেকশনে আমার ধারণা সেটার উপর একটা ইমপ্লিমেন্টেশন ঘটাবে। সেই হিসেবে আমাদের প্রত্যাশা হলো কোনো কারণেই যেন ডাকসু ইলেকশন বাধাগ্রস্ত না হয়। এর সাথে যেটা বলা ভালো, ডাকসু ইলেকশনের পাশাপাশি দেশের আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, তারাও ছাত্ররা, শিক্ষার্থীরা আন্দোলন করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি হয়ে যেতে পারে তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নয় কেন। আমরাও আপনাদের মাধ্যমে জানাতে চাই ডাকসুর পরেই জাহাঙ্গীরনগর থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাবে। সময় আছে, আমি হাদিস আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে শেষ পর্যন্ত নির্বাচন কি আসলে এই আলাদা আলাদা পার্টি সবাই করবে, নাকি আসলে জোটের একটা? আমরা বারবার বলেছি, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন, আমি চাই অন্তত এই নির্বাচনটা বাংলাদেশের প্রধান যে দলগুলো আছে, বিএনপি, জামাত ইসলামী, এনসিপিও এখন হয়ে উঠছে, এদের ন্যূনতম একটা সমঝোতা হোক। আমার দেখেন, আমার জায়গাটা বিএনপি আসলো, জামাত আসলো না এনসিপি আসলো, এর থেকেও বেশি কনসার্ন ফাঁক থেকে গণহত্যাকারী দলটা কোথায় থেকে একটু স্টেক নিয়ে নিল। যেখানে বিএনপি আর জামাত তুমুল মারামারি করবে, সেইখানে তারা কোত্থেকে তাদের হাতে হাজার হাজার কোটি টাকা, তারা কাউরে স্বতন্ত্র নামে বেনামে দাঁড় করাবে, সেখান থেকে পার্লামেন্টে লোক নিয়ে আসার চেষ্টা করবে। আমি মনে করি অবশ্যই বিএনপি, জামাত ইসলামী, এনসিপি থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী যারা লড়াই আছে, তারা অন্তত বসে একটা সমঝোতা করা উচিত যে অন্তত এই নির্বাচনটা আমরা তাদেরকে ঠেকানোর জন্য আমরা কিছু জায়গায় ছাড় দিয়ে একে অপরকে, তুমুল নির্বাচন হবে মানে জোট হবে না, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ন্যূনতম সমঝোতা, এই সমঝোতাটা অন্তত বাংলাদেশের পক্ষে। যারা কোন সবসময় আওয়ামী লীগকে ভোট দিত, নৌকায় ভোট দিত, এই ভোটগুলো আসলে ভেরি গুড। প্রথম কথা হলো যারা নৌকায় ভোট দিত, নৌকায় ভোট দেওয়া তো অপরাধ না, সে যদি রিয়েলি ভোট দিতে চায় তাহলে তো প্রচুর স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে। আর যদি একটু অন্যভাবে বলি তাহলে ধরেন তাদের তো বন্ধু সিপিবি আছে, সিপিবিতে দিবে, অথবা এই যে গামছা মার্কা আছে, গামছায় দিবে। মানে
ভোট দিলে তো ভোটের জায়গা অভাব নাই, শত শত স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে, কিন্তু যদি গো ধরে থাকে যে ব্যালটে নৌকাই থাকতে হবে, তাহলে তো তার আগে যেটা হবে যে সেই নৌকার তোকে বিচার করে তারপরে ব্যালটে নিতে হবে, তো বিচার নিশ্চিত করতে হবে। এই